ওয়েলকাম টু অরিজিনালস। আজকে আমার লেখা আরেকটি গল্প আপনাদের শুনতে চলেছি। এই গল্পটি আপনারা আশা করি এর আগে কখনো এরকম শোনেননি। এটা একদম আমার অন্যরকম মনে হয়েছে। আমি যখন লিখেওছি আমি একটু আলাদা করতে চেয়েছি। আমি পুরো চেষ্টা করেছি এটা অন্যরকম করার। গল্পটার নাম মৃত্যু মণ্ডল। শুরু করতে চললাম আজকের গল্প মৃত্যু মণ্ডল। শুনতে থাকুন শেষ অবধি। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আরও এরকম আমার গল্প শুনতে। বোলপুর, বীরভূম। একজন খুবই শান্ত টিচার ছিলেন কমলভদ্র। বয়স তার 46। সে অজয় নদীর ধারে একেবারে শেষের একটি গ্রামের দিকে থাকতেন। তার বাড়ি ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে। তিনি ইতিহাস পড়াতে ভালোবাসতেন। সাধারণত শান্ত এবং একাকীই থাকতেন। সূত্রপাতে এও জানা যায় তার বিবাহের বউ 5-6 বছর আগে মারা গেছে। তাকে হিস্ট্রি পড়ানো ছাড়াও গ্রামের লোকজন এবং ছেলে ছোকরারা জানতো টেরাকোটার পুতুল বানানোর জন্য। টেরাকোটার ঠাকুর দেবতা এদেরও মূর্তি তিনি করতেন। মাঝে মাঝেই দুর্গাপুজো আসলে তাকে বানাতে দেওয়া হতো, কিন্তু তিনি কখনোই এই বড় গুরুদায়িত্ব কাঁধের ওপর নিতেন না। তিনি বলতেন তিনি খুবই ক্লান্ত এসব করার জন্যে। কিন্তু একদিন সকালে তিনি পড়িয়ে বাড়ি ফেরার পর খেয়াল করলেন খেতে বসার আগেই তার গায়ে কেমন এক ফাটল মতো দেখতে পাচ্ছেন। পথের ধুলোর মধ্যে আমি আমাকে একটা রঙিন দেবতার মতো দেখছি, কিন্তু নিজের হাতের তালুর মধ্যে খুঁজে পেলাম একটি লিখন। মাটি থেকে উঠে এসেছে, মাটির দিকেই ফিরে যাচ্ছে। এ অদ্ভুত কি লেখা আমি বুঝতে পারলাম না। কমলবাবু এসব মনে মনে ভাবলেন। কমল দেখতে পেলেন তার পায়ের ঠাইয়ের জায়গায় একটি ছোট্ট ভাঙা চির ধরা অবয়ব, একটা স্মল হেয়ারলাইন ক্র্যাক বলতে পারেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তা দেখে মনে হচ্ছে মাটির থেকে তৈরি হয়েছে। অদ্ভুত ব্যাপার, এই ফাটলটা যে কোনো মাটির তৈরি মূর্তিতেও হয়। তার কোনো ব্যথাও হচ্ছিল না এবং অনেক দিন ধরে বিভিন্ন রকম ওষুধ লাগিয়ে জল কবচ সব করেও তা ঠিকও হলো না। প্রত্যেক সকালেই তিনি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তার দেহে এরকম বিভিন্ন রকমের দাগ তৈরি হচ্ছে। একটি তার ঠোঁটের তলায়, কানের পেছনে, এমনকি বুকের মাঝে। কোনোটাই রক্ত বহন করতো না, কিংবা কোনোটার থেকেই রক্ত বেরোতো না। প্রত্যেকটাই যেন খসে পড়ে যেত, যেন কোনো শক্ত মাটি দিয়ে তৈরি করা হয়েছে তার তলদেশটা। এর মধ্যেই আস্তে আস্তে রটে গেল। প্রত্যেকটি গ্রামবাসী নিজেদের মধ্যে কানাখুশরি করতে শুরু করলো। কমলবাবু মাঝে মাঝেই নাকি তার রোয়াকে দাঁড়িয়ে থাকেন পুরোপুরি নগ্ন অবস্থায়, সাধারণত মাঝরাতে। চারিদিকে নাকি তার দ্বীপ জ্বলে, অদ্ভুত জননের সব মন্ত্র বলে, যা নাকি তার দাদুর আমলের আগে লোকেরা খালি জানতে পারে। এখনকার দিনে সেসবের কোনো নামগন্ধ নেই। কেউ কেউ বলে তাকে নাকি কুড়ে ঘরের জানলা দিয়ে দেখেছে অদ্ভুত সব মূর্তি বানাতে। কেউ কেউ বলেছে সে নাকি দিনের পর দিন না খেয়ে রয়েছে, এবং তার একটি ছাত্র নাকি বলেছে যে সে নাকি মাটির থেকে জল খেয়ে নেয় না ঝুঁকে। অদ্ভুত। একটি ঘরের মধ্যেই কমল তার বাবার কয়েকটি জিনিসপত্র সরাচ্ছিল। তারই মধ্যে একটা বন্ধ বাক্স দেখতে পায়, ধুলোয় পুরো ভর্তি, ঝুলে পুরো একদম ধুল ঝুলে একদম পরিপূর্ণ। সেটি কোনো রকমে মুছে টুছে রোদের আলোর কাছে রেখে তাটিকে এক জং ধরা চাবি দিয়ে খুলল সে। তার ভেতরে এক পুরানো ম্যানুস্ক্রিপ্ট খুঁজে পেল, যার সম্ভবত তার দাদুর ছিল, যিনি
একজন খুবই নামকরা কুমোর ছিলেন। মৃতকথা সম্প্রদায় ব্যান্ড তান্ত্রিক মন্ত্র তার বিশ্বাস অনুযায়ী। তাই তাতে লেখা ছিল, ভগবানকে পূজিতে হলে পুরোপুরি মূর্তি হতে হবে, তার মতোই ক্ষয় শান্তি সব গ্রহণ করতে হবে, নিজের দেহের মধ্যে পূজাকে নিতে হবে, নিজের মাংস পেশির মধ্যে শরীর মণ্ডল। এতে একটি জিওমেট্রি নাকি ভগবানের আদিম রুইন্স থেকে আসা ডিভিনিটির একটি ল। কোমল আস্তে আস্তে স্বপ্ন দেখতে শুরু করলো, তাকেই সবাই পুজো করছে। বিভিন্ন গ্রামবাসীরা তার মাথায় জল দিচ্ছে, ছবি আঁকছে তার বুকের ওপর, চন্দন কাঠ দিয়ে তার পুজো হচ্ছে, তার মুখে চন্দন কাঠ মাখানো হচ্ছে। এবং প্রত্যেকটা স্বপ্নে সে নড়তে পারে না, সে শুধু দেখতে পায় তারা তার জন্য পুজো করছে। তার ভেতর চিৎকার করে বেরোতে চায়, বারবার করে তার মুখ দিয়ে যেন বেরোতে চায় এই শব্দটি, এই শরীর শুধু একটা স্টেজ, এই শরীর শুধু একটা স্টেজ, আর আমি স্পেকটেটর হয়ে গেলাম ভেতর থেকে। দুর্গাপুজো এসে গেল কয়েক মাসের মধ্যে। যে কুমোর সাধারণত দুর্গা ঠাকুর বানান, তিনি অসুস্থ হয়ে পড়লেন। সব গ্রামবাসী পুজো করার জন্য কমলের কাছে গেল, যাতে সে মা দুর্গার মূর্তি তৈরি করে। কিন্তু কমল বলে দিল, দেবীকে আমি আর করব না, এবার আমি হয়ে যাব। সবাই অবাক হয়ে গেল তার এই অদ্ভুত উন্মাদনায়। কেউ কেউ প্রশ্ন করলো, কেউ কেউ চিৎকার করলো, কিন্তু তার চোখে এক অদ্ভুত জ্যোতি ছিল, যা সবাইকে যেন অবমাননায় শান্ত করে দিল। অষ্টমীর রাতে সে নিজেই রোয়াকের সামনে দাঁড়িয়ে আগুন জ্বালালো, আর চারিদিকে আগুন জ্বালিয়ে নিজের গায়ে আরো বেশি কাদা মাখিয়ে নিল। মাটি কাদা মিশিয়ে অদ্ভুত সব যন্ত্রর সিম্বল আঁকলো নিজের বুকে, আর গায়ে নিম পাতার ছাই লাগালো, আর শুরু করলো অদ্ভুত সব মন্ত্র। সে মন্ত্র মা দুর্গার জন্য নয়, বরং মাটি মায়ের জন্য, এক ভুলে যাওয়া মাটির দেবতা, শান্তি এবং ক্ষয়ের। শরীরের মধ্যে আমি সব দেখছি, দেবতা পুরুষ, নতুন বালকের হাসির মাঝখানে আমি ভাঙছি। না, দেহ না, মান। এখন আমি শুধু এক আকৃতি, আর আমার দেখব, আর আমার দেহ আমি নিজের, আর আমি আমার নিজের পুজো দেখতে পাচ্ছি। প্রত্যেক সকালবেলা সব গ্রামবাসী ওখানে আসে। তারা দেখে তাকে টেরাকোটার একটা স্ট্যাচু হয়ে যেতে কমল দাঁড়িয়ে আছে, তার মুখ একদম শক্ত এবং তার মধ্যে প্রাণের কোনো সঞ্চার নেই। তার পশ্চার অদ্ভুত, হাত দুটো জড়ো করা, চোখ দুটো খোলা, মুখটা হালকা করে বার করা, যেন সে কিছু শেখাতে চাইছে। তারা এর মধ্যে নিজেদেরকে ঢোকাতে চাইল না, তারা ভয় পেল। আর মানুষের আদিম ভয়ের মতো তারাও অজানার ভয়তে তাকে পুজো করা শুরু করলো। আগুন, বৃষ্টি, জল, তার মতোই তার চারিদিকে একটা ছোট্ট মন্দির করে দেওয়া হলো। অনেক বছর এলো গেল, অনেকে দেখলো, অনেকে ভাবলো সব গ্রামবাসীর মিথ্যে কথা বলে। বেশিরভাগ গ্রামবাসী যারা কমলকে চিনত তারা আজ হয়তো নেই, কিন্তু তাও কেউ কেউ তাদের মধ্যে আজও আস্তে আস্তে বলে, এ দেবতাকে লড়াই করতে হয়, এ দেবতাকে ভগবান বানায়নি, এ দেবতা নিজেকে ভুলিয়ে দিয়ে ভগবান হয়েছে। আমার মনে হয় তুমি যদি নিজেকে ভুলে যেতে পারো, ভুলের মাঝে সবচেয়ে অনেকটা থাকবে তুমি। মাটির কাছে কিছু লুকিয়ে রাখা যায় না। শরীর ভেঙে গেছে, কিন্তু গল্প এখানে এক আকৃতি রেখে গেছে। কেমন লাগলো আপনাদের এই নতুন ধরনের গল্পটি? লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এরকম অজানা অদ্ভুত নতুন ধরনের গল্প যা হয়তো আপনারা কখনো শোনেননি, ভালো লাগলে অবশ্যই এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ।